ফান্দে পড়িয়া বগা কান্দে রে ভাই। না পারছে কিছু বলতে, না পারছে কিছু সহ্য করতে মেয়েটা। আলো মাইক্রোফোনে বলতে থাকে। অতিথিদের ফুল দিয়ে বরণ করবে অত্র কলেজের প্রিন্সিপাল স্যার মোহাম্মদ শওকত হাসান। ভলেন্টিয়াররা ফুলের তোড়া নিয়ে এগিয়ে যায় প্রিন্সিপাল স্যারের কাছে। দুজন ভলেন্টিয়ার কম বিধায় দুটো তোড়া টেবিলেই পড়ে থাকে। ইসলামের ইতিহাসের প্রফেসর জামান মাহবুব চাপা স্বরে চেঁচিয়ে আলোকে বলে। নিয়ে যাও। আলো অবাক হয়ে বলে, আমি? হ্যাঁ তুমি, কুইক। নিরুপায় হয়ে আলো ফুলের তোড়া দুটো হাতে তুলে নিয়ে অতিথি আসনের সামনে গিয়ে দাঁড়ায়। স্বামী নিয়াসার তার দিকে তাকিয়ে আছে। আলো একটি বারও তার দিকে না তাকিয়ে ফুলের তোড়া দুটো প্রিন্সিপালের হাতে দিয়ে এসে পুনরায় মাইক্রোফোনের কাছে এসে দাঁড়ায়। স্বামী নিয়াসারের মুখ কাঠিন্যতায় ছেয়ে যায়। এই মেয়েটির অবজ্ঞা সে হজম করে নিতে নারাজ। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সে। আলো তার হাতের কাগজটার দিকে একবার তাকিয়ে বলতে থাকে, এবার অতিথিদের ব্যাচ পরিয়ে দিবে প্রথম বর্ষের 3জন শিক্ষার্থী নুহা, প্রভা, রাবেয়া। তোমরা অতিথিদের আসনের সামনে এসো। 3 জনের মধ্য থেকে 2 জন চলে এসেছে, বাকি একজনকে কোথাও পাওয়া যাচ্ছে না। প্রিন্সিপাল স্যার রেগে আলোর দিকে তাকায়। প্রফেসর তৌফিকুল ইসলাম বলে। আলো আমতা আমতা করে বলে, আমি কি করব স্যার? প্রিন্সিপাল স্যার আমাকে কেন চোখ রাঙাচ্ছে? তোমাকে চোখ দিয়ে যেতে ইশারা করছে বেকুব মেয়ে। যাও, অতিথিদের ব্যাস পুড়িয়ে দাও, কুইক। আলো হতভম্ব হয়ে যায়। বিড়বিড় করে বলে, ভলান্টিয়াররা আছে তো? ভলান্টিয়াররা শাড়ি পরে এসেছে। শাড়ি পরার সাথে ব্যাচ পরানোর কি সম্পর্ক স্যার? আর স্যার, শাড়ি পরা অনেক মেয়ে আছে, অন্য কাউকে ডেকে দেব? তৌফিকুল ইসলাম রাগী দৃষ্টিতে তাকায়। আলো একটা ঢোক গিলে বলে, যাচ্ছি স্যার। একটা গভীর নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, যা আলো, ওই পিচাসটাকে ব্যাচ পরিয়ে দিলে মরে যাবি না তুই। পরে না হয় হাত ধুয়ে নিবি। কি হচ্ছে, যাচ্ছ না কেন? পেছন থেকে প্রফেসরের ধমক শুনে আলো দ্রুত পায়ে এগিয়ে যায়। ডালা থেকে একটি ব্যাজ তুলে নিয়ে প্রথমে পুলিশ সুপারকে পরিয়ে দেয়। স্বামী নিয়াসার আলোকে আর চোখে দেখছে। তার মুখে পৈশাচিক হাসি। মনে মনে বলে, এটাকে বলে ক্ষমতা, ধৃতা আলো। আলো পুনরায় আরেকটি ব্যাজ তুলে নিয়ে থমথমে মুখে স্বামীনের সামনে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে স্বামীনের দিকে একবার তাকায়। পেছনে জামিল এবং অন্যরা চাপা হাসিতে ফেটে পড়ছে। আলোর দৃষ্টিতে কি ছিল স্বামীন জানে না। সে থমকে গিয়েছে। অপলক দৃষ্টিতে দেখছে একজন শ্যামবতীকে। আলো কপাল কুঁচকে ব্যাজটা স্বামীনকে পরিয়ে দিতে উদ্যত হয়। মনে মনে বলতে থাকে, ওয়েট, পড়াচ্ছি তোকে ব্যাচ। স্বামীন আলোর দিক থেকে চোখ ফেরাচ্ছে না। ক্ষণিকের জন্যে সে ভুলে বসে আছে অদ্রিতা আলো নামের মেয়েটি তার শত্রু। আহ, স্বামীর নিজের আর্তনাদ শুনে নিজেই বেশ অবাক হয়। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে চোখ ছানা বড়া করে তাকিয়ে থাকে স্বামীনের দিকে। আলো স্বামীন ইয়াসারের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে প্রতিশোধ নিতে পারার আনন্দ। স্বামীন বুকের বাঁ পাশে হাত দিয়ে আলোর দিকে অবাক চোখে তাকায়। প্রিন্সিপাল দাঁত কিরমির করে বলে, আলো ভয় পাওয়া মুখ করে প্রিন্সিপালকে বলে, দুঃখিত স্যার, দেখতে পাইনি। স্বামীন আলোর দিকেই তাকিয়ে আছে। আলো যে ইচ্ছেকৃত এটা করেছে তা বুঝতে বাকি নেই আর। যত দিন যাচ্ছে এই মেয়েটার কর্মকাণ্ড তাকে অবাক নয় হতবাক করে দিচ্ছে। আলোর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে মনে মনে বলে ওঠে, এটার শোধও আমি তুলব, ধৃতা আলো। শুভ্র পাঞ্জাবিটার বুকের বাপাসটায় এক ফোঁটা লাল রক্ত স্পষ্ট হয়ে উঠেছে। প্রিন্সিপাল ইয়াসারের দিকে তাকিয়ে বলে, ইয়াসার হাত উঠিয়ে থামিয়ে দেয় প্রিন্সিপালকে। আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় প্রিন্সিপালকে বলে, এসবে ইয়াসারের কিচ্ছুটি হয় না, আপনি অনুষ্ঠান কন্টিনিউ করুন। শওকত হাসান আলোকে ধমক দিয়ে বলে,
আলো মাথা নাড়িয়ে মাইক্রোফোনের কাছে যায়, মনে মনে বলতে থাকে, সেফটি পিন তো খুবই নগণ্য জিনিস। তোর ওই বুকে কুড়াল বসানো উচিত ভণ্ড নেতা। অতিথিদের ফুলের তোড়া এবং ব্যাস পরানোর মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে। এখন আমি প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। মঞ্চে ডাকতে চাই গ্রুপ ক এর প্রতিযোগীদের। গ্রুপ ক থেকে এখন এসে নজরুল সঙ্গীত গাইবে মারুফা শাম্মী, প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আলো মাইক্রোফোনের কাছ থেকে সরে গিয়ে একটা চেয়ারে বসে। প্রতিযোগী মঞ্চে উঠে নজরুল সঙ্গীত গাইতে হবে, অত্যন্ত শ্রুতিমধুর পরিবেশনা। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে, শুধুমাত্র শামীম ইয়াসারের দৃষ্টি আলোর দিকে। তার অবচেতন মন বারবার দৃষ্টি ঘুরিয়ে ওই মেয়েটিকে দেখতে থাকে, যে মেয়েটি বারবার শামীম ইয়াসারকে টেক্কা দিচ্ছে। অঘোষিত নীরব যুদ্ধ করছে শামীম ইয়াসার মির্জার সাথে। আলোর থেকে দৃষ্টি সরিয়ে একবার সে নিচের দিকে তাকায়। রক্তের ফোঁটাটা ফুলের মতো লাগছে, একটা ক্ষুদ্র গোলাপ ফুল। একের পর এক প্রতিযোগীরা তাদের পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। আলোর অস্থিরতা ক্রমশ বাড়ছে। কখন শেষ হবে এই অনুষ্ঠান? তার ভীষণ মাথা ব্যথা করছে। দর্শকদের প্রথম সারিতে বসে জামিল ফুয়াদকে বলে, সাহস দেখছেন? এমপি মহোদয়ের সামনে সুকুশলে বাইকে যন্ত্রণা দিয়েছে, অবাক হবার কিছু নেই। এই মেয়ে কারাতে জানে। ক্লাস 7 থাকতে একবার এক ছেলের হাত ধরেছিল, জোর করে বাড়িতে এসে কান্নায় লুটিয়ে পড়তেছে। আতাউর আলম সাথেই এই মেয়ে নিয়ে কারাতে ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দেয়। সাহস তো দেখার মতোই, নয়তো শামীম ইয়াসারের গালে চড় মারে নাকি? বাপক ভীষণ ভালোবেসে সব কিছু করতে পারে বাবার জন্য। দুজনেই কথা থামিয়ে আলোকে দেখতে থাকে। অনুষ্ঠান প্রায় শেষ হয়েছে। প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিরা। একটু পরে মাগরিবের আজান দেবে। সবাই বাড়ি ফেরার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে। আলো নিজের ব্যাগ উঠিয়ে তৌফিকুল ইসলামের কাছে গিয়ে আমতা আমতা করে বলে, স্যার এবার তো অনুমতি দিন, কাজ যা বাকি আছে ভলান্টিয়াররা দেখে নেবে। তৌফিকুল ইসলাম কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা যাও, বাকিটা আমি সামনে নিচ্ছি। ভাই দেখি তো কি হয়েছে। হাত দিয়ে জামিল শামীম ইয়াসারের পাঞ্জাবি ধরে দেখতে থাকে। রাহাত চেঁচিয়ে ওঠে, করছেটা কি ভাই? এই মেয়ে তো রক্তচোষা বাদুর, বেয়াদব মেয়ে। শামীম জামিলের হাত সরিয়ে বলে, গাড়ি স্টার্ট কর, কিছু হয়নি। ফুয়াদ মুচকে মুচকে হাসছে। ইয়াসার গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা কি? হাসছিস কেন? রক্তচোষা বাদুর আসছে, ওই দেখ। শামীম ইয়াসার মাথা ঘুরিয়ে তাকায়। আলো ধীর পায়ে গেটের কাছে এগিয়ে আসছে। কলেজের পাশের মসজিদে আজান দিয়েছে। ল্যাম্পপোস্টের বাতিগুলো সব জ্বেলে ওঠে একসাথে। আলো আজান শুনে শাড়ির আঁচল টেনে মাথায় তুলে দেয়। দৃশ্যটি শামীম ইয়াসারের অবচেতন মনকে মুগ্ধ করে, কিন্তু সে বুঝতে পারে না। রাহাত চাপা স্বরে বলে, ভাই এখন ধরে কানের নিচে দুটো চড় লাগিয়ে দিন, কেউ দেখবে না। শামীম রেগে গিয়ে রাহাতের দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, ওরা এমনিতেই দুর্বল জাতি, গায়ের জোর দেখিয়ে কি হবে? ওকে চর তো অবশ্যই মারবো, তবে অন্যভাবে। সেই অন্যভাবেটা কিভাবে তা জানতে সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। শামীম কিছু বলে না, এক দৃষ্টিতে আলোকে দেখে। আলো শামীম ইয়াসারের গাড়ির কাছে ওদের দলবল দেখতে পেয়ে থমকে যায়। মেইন গেটের কাছে না গিয়ে সে পকেট গেটের দিকে যায়। দলের 3-4 জন চেঁচিয়ে ওঠে, ভয় পাইছে ভাই, ভয় পাইছে। আলো দাঁড়িয়ে পড়ে। জামিল চেঁচিয়ে বলে, শিয়ারায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। বাকি ছেলেগুলোও চেঁচিয়ে ওঠে। আলো এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পকেট গেট থেকে বেরিয়ে যায়। একটা রিকশায় উঠে শাড়ির আঁচল টেনে কান চেপে ধরে। শামীম ইয়াসারের দলবল তখনও চেঁচিয়ে যাচ্ছে, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। স্যার প্রশ্নপত্র কোথায়? আমরা পরীক্ষা কিভাবে দেব? প্রশ্নপত্র কি? প্রশ্নপত্র কাকে বলে? সেটা দিয়ে কি করে? তৌফিকুল ইসলামের এমন কথায় পুরো শ্রেণীকক্ষ আলোড়িত হয়। সবাই মুখ চাওয়াচাই করছে। আলো দাঁড়িয়ে প্রতিবাদের সুরে বলে,
হচ্ছে কি এসব স্যার? আজকে আমাদের ফার্স্ট ইন কোর্স এক্সামের ফার্স্ট ডে। আমাদের প্রশ্নপত্র না দিলে লিখবো কি? আচ্ছা আচ্ছা, প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা সবাই লেখো। তোমাদের প্রশ্ন হচ্ছে আমরা কারা। আলো বিরক্ত হয়ে যায়, রেগে গিয়ে বলে, স্যার, আমরা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। এসব কি ধরনের প্রশ্ন দিচ্ছেন আমাদেরকে? তৌফিকুল ইসলাম রেগে যায়, আলোকে ধমক দিয়ে বলে, চুপ, যা বলছি তাই করো। লেখো, তোমরা কারা লেখো। আলো দাঁত কিরমির করে বলে, এর উত্তর আমার জানা নেই। ঠিক আছে, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় কপি করে ফেলো। সবাই জি বলে মাথা নাড়ায়। আলো হতবাক হয়ে চারিপাশে তাকায়, এসব হচ্ছেটা কি আসলে? তৌফিকুল ইসলাম বোর্ডে লিখতে থাকে, প্রশ্ন, আমরা কারা? উত্তর, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো হতভম্ব হয়ে উঠে দাঁড়ায়। ক্লাসের সবাই তড়ি ঘড়ি করে লিখতে থাকে, মুখে বিড়বিড় করতে থাকে, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আলো চেঁচিয়ে ওঠে, চুপ করো তোমরা। কেউ সেদিকে ভ্রুক্ষেপ করে না, বিড়বিড় করতে থাকে। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো বেঞ্চের উপরে জোরে চাপড় মেরে প্রচণ্ড শব্দে চেঁচিয়ে বলে, চুপ করো তোমরা, চুপ করো, দোহাই তোমাদের, চুপ করো। হঠাৎ করে আলোর চোখ খুলে যায়। এক লাফে উঠে বসে সে হাঁপাতে থাকে। 2 মিনিট সময় নিয়ে সে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করে। সে কোথায়? এরকম খুঁটখুঁটে অন্ধকার হয়ে আছে কেন ক্লাসরুম? কয়েক মুহূর্ত যেতেই ধীরে ধীরে সে টের পায় সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হাত দিয়ে ফোন খুঁজতে থাকে সে। বালিশের নিচ থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে। পুরো গা ঘামে ভিজে গিয়েছে, এখনো তার শরীর একটু একটু করে কাঁপছে। এর চেয়ে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন বোধহয় সে তার পুরো জীবনে দেখেনি। বিছানা থেকে ধীরে ধীরে নেমে লাইট জ্বেলে দেয়। টেবিলের ওপরে রাখা গ্লাসের ঢাকনা সরিয়ে গ্লাসের পানি ঢকঢক করে পুরোটা পান করে। ওয়াশরুমে ঢুকে মুখে পানির ঝাপটা দিয়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। ধপ করে বিছানার উপর বসে পড়ে। কিছুক্ষণ থম মেরে থেকে হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়। ইসমামের নাম্বারে ফোন দিতেই সাথে সাথে ইসমাম ফোনটা রিসিভ করে বলে, আমার হঠাৎ করে মনে হচ্ছিল তুমি ফোন দেবে। ভালো। ইসমাম আলোর কণ্ঠস্বর শুনে বিচলিত হয়ে বলে, কি হয়েছে আদ্রিতা, কণ্ঠস্বর এমন লাগছে কেন? হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে তাই। দুঃস্বপ্ন দেখেছো নাকি কোনো? হুম। কি, একজন কুচকুচে কালো দেখতে টাকমাথা বিসিএস ক্যাডারের সাথে বিয়ে হয়ে গেছে তোমার? কথাটি বলে ইসমাম হো হো করে হাসতে থাকে। আলো ধীরে ধীরে বলে, তার চেয়ে বেশি ভয়ঙ্কর। তাই? আচ্ছা বলো তো শুনি, আমিও একটু ভয় পেতে চাই। আলো ধীরে ধীরে তার দুঃস্বপ্নের কথা ইসমামকে বলে। সবটা শুনে ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর উচ্চস্বরে হাসতে শুরু করে। আলো বিরক্ত হয়ে বলে, হাসছো কেন তুমি? ইসমাম হাসি থামিয়ে বলে, তুমি পাগল হয়ে যাচ্ছ অদ্রিতা, ইয়াসার মির্জাকে কেন মাথা থেকে ঝেড়ে ফেলছো না? অদ্ভুত, সারাদিন ওই লোকটার কথাই ভাবতে হবে। আমি কেন সারাদিন ওই লোকটার কথা ভাবতে যাব? ওই লোকটাই তো আমাকে প্রত্যেকটা দিন বিরক্ত করতে চলে আসে। ইসমাম চুপ হয়ে যায়, তারপর মৃদুস্বরে বলে, বিরক্ত করতে চলে আসে মানে? আর কিছু করেছিল উনি? আলো থতমত খেয়ে যায়, নিজের কথা ফিরিয়ে নিয়ে বলে, না মানে সারাদিন বাড়ির সামনে রাস্তায় ওর নামে মিছিল হয়, শহরের আনাচে কানাচে যেখানেই যাই শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসির ভাইয়ের ভক্ত। ইসমাম মৃদু হাসে, হেসে বলে, বাদ দাও, এইসবে জড়িও না আর। তুমি শুধু লেখাপড়ায় মন দাও। কাল আব্বুর সাথে ক্যাম্পেইন করতে যাব, একদিনই যাব। না, এসবের দরকার নেই, নিজেদের বয়স অনুযায়ী কাজ করো আদ্রিতা। সব ব্যাপারেই বেশি কৌতূহল তোমার, এইসবে কেন জড়াতে হবে? অভিজ্ঞতার জন্য, ভবিষ্যতে আমিও রাজনীতিতে নামবো। না অদ্রিতা। আলো হাসি থামিয়ে বলে, মজা করছি, একদিনই যাব, প্রমিস। আর কখনো যাব না, কখনো না। ইহানের মুখের কাছে ভাতের লোকমা তুলে ধরতেই ইহান মুখ সরিয়ে নেয়। বাবার ফোনে কার্টুন দেখছিল সে। ঋতু একটা ধমক দিতে গিয়েও দেয় না।
ইলহামের দিকে একবার তাকিয়ে অসহায়ের মতো ঈশিতার দিকে তাকায়। ঈশিতা চোখ দিয়ে ইশারা করে ঋতুকে প্লেট সরিয়ে ফেলতে বলে। ইলহাম এবং শামিন ইয়াসার খাবার টেবিলে নিজেদের বাড়ির ব্যবসা সংক্রান্ত আলোচনা করছিল। ঋতু প্লেট সরিয়ে রেখে শামিন ইয়াসারের প্লেটে মাংসের টুকরো তুলে দেয়। শামিন বলে, লাগবে না ঋতু। ঋতু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল। শামিন তাকায়। ইলহাম বলে, দেখছো না এখন গুরুত্বপূর্ণ আলোচনা করছি। শামিন ইলহামকে থামিয়ে দিয়ে বলে, বলো, কোনো সমস্যা? ঋতু মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, ভাইয়া ইলহামের জন্য একটা টিচার ঠিক করে দিলে ভালো হয়। দেব। আর কিছু বলবে? ঋতু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওর জন্য একজন হুজুর ঠিক করে দিবে। আরবি শেখাতে চায়, বাড়িতে এসে পড়িয়ে যাবে। আরবি শিক্ষা দিতে চাও মানে? এতটুকু বয়সে এত চাপ কেন দিতে হবে? ঋতু ইলহামের কথার জবাব না দিয়ে শামিন ইয়াসারকে বলে, গত রাতে আমার শাশুড়ি মাকে স্বপ্নে দেখেছি, নাতিকে নিয়ে বসে আছে। আমাকে হঠাৎ বললে আমার নাতিকে আলেম বানাবে। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আলেম না হোক, কোরআন শরীফ পাঠ করাটা শিখে যাক অন্তত। ইলহাম এবং শামিন ইয়াসার দুজনেই ঋতুর মুখে মায়ের কথা শুনে তাকায়। কাল কিছু এতিম বাচ্চাদের খাওয়াতে চায় ভাইয়া, ব্যবস্থা করে দিলে ভালো হয়। সংসারের পুরো দায়িত্ব তোমার হাতে ঋতু। ঈশিতা নাক গলায় না, তুমি যা ভালো মনে করো। ঋতু বলে, ঠান্ডা গলায় বলে ইয়াসার। কিছুক্ষণ পরে আবারও বলে ওঠে, একজন আরবি টিচারও ঠিক করে দেব কালকের মধ্যে। ঋতুর মুখে হাসি ফোটে। ঈশিতা ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে শামিন আর ইলহামকে উদ্দেশ্য করে বলে, আমি আসছি ভাইয়া, ভার্সিটিতে যাচ্ছি। গাড়ি নিয়ে যা। না, রিক্সা করে যাব। ইলহাম রুকুজকে বলে, নিজেদের গাড়ি থাকতে রিক্সা কেন? গাড়ির ভেতর দম বন্ধ লাগে, সারাদিন তোমাদের এই বদ্ধ পরিবেশে থাকি, বাইরে গিয়েও পরিবেশটা একটু চেঞ্জ করব না? ঈশিতা চলে যায়। ইলহাম শামিন ইয়াসারকে বলে, সীতা আর ইসমাম যে যমজ তা ওদের হাব ভাব দেখলেই বুঝে ফেলা যায় ভাইয়া। শামিন ইয়াসার কিছু বলে না, চুপচাপ খেতে থাকে। ইলহাম বলে, মা মারা যাওয়ার পরে এই সংসারটা কেমন ছন্নছাড়া হয়ে গিয়েছে। তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার জন্য মেয়ে দেখতে পারি ভাইয়া। বাবাও চায় তুমি এখন বিয়ে করো। শামিন খেতে খেতে বলে, দেখ, তবে আমার জন্য না, ছোট ওর জন্য। ওকে বিয়ে করিয়ে দেবো দেশে ফিরিয়ে এনে। সুন্দরী এবং নম্র ভদ্র দেখে একটা মেয়ে দেখবি, ঋতুর মতো। এ বাড়িতে কোনো উড়নচণ্ডী টাইপ মেয়ে বউ হয়ে আসবে না। আমার মায়ের প্রতিচ্ছবি হতে হবে, তার মতো করে নিপুণ হাতে সংসার সামলানোর দক্ষতা থাকতে হবে। দেখলে যেন মনে হয় আমি আমার মাকেই দেখছি। তোমাকে এমন ভাবে যত্ন করছে আব্বু, মনে হচ্ছে তুমি এই শহরের মেয়র কনফার্ম। আতায়ুর আলম মেয়ের কথায় মুচকি হাসে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এরা আমাকে খুব ভালোবাসে। আতায়ুর আলমের চাচাতো ভাই খোরশেদ পেছন থেকে বলে ওঠে, এসব বস্তির লোকদের ভরসা নেই ভাইজান, এরা গিরগিটির চেয়েও দ্রুত রং বদলায়। যেদিকে যোগ বেশি সেদিকে যুক্তে থাকতে পছন্দ করে। আপনাকে বুঝতেই দেবে না এরা আপনার বিরোধী, কিন্তু তলে তলে ঠিকই যে টাকা দিয়ে কিনতে পারবে সিলটা তার নামেই উপরে লাগাবে। আলো তার চাচার বিরোধিতা করেই বলে, মোটেই না, এদের চোখ বলে দিচ্ছে এরা কতটা স্বচ্ছ। খোরশেদ বলে, তুই সেদিনের মেয়ে, তুই কি মানুষ চিনিস? আপনার থেকেও বেশি চিনি চাচ্চু। খোরশেদ থতমত খায়। এই আলো অনেক চালাক মেয়ে, এর সাথে তর্কে গেলে পয়েন্টে পয়েন্টে ধরা খেতে হয়। প্রসঙ্গ পাল্টে খোরশেদ বলে, এই রোদ গরমে তুই কেন আসতে গেলি? এত বড় মেয়ে, দৃষ্টি কুট লেগেছে ব্যাপারটা। আমরা তো সবাই আছি ভাইজানের সাথে। বড়, সেই জন্যই তো এসেছি, ছোট হলে তো আসতাম না। খোরশেদ চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, কি জানেন তো চাচ্চু, আমার ভালো মানুষ আব্বুর নতুন নতুন কিছু অদৃশ্য শত্রু হয়েছে, তাদেরকে আব্বু ডিটেক্ট করতে পারছে না। বয়সের ভারে আব্বুর দৃষ্টি ঘোলাটে হয়ে গিয়েছে। আমার দৃষ্টি পরিষ্কার, খুব সহজেই ডিটেক্ট করতে পারবো, তাই আব্বুর বডিগার্ড হিসেবে এসেছি। আতায়ুর আলো মেয়ের কথাই হেসে ফেলে। নিজের হাতে মেয়েকে গড়েছেন তিনি। মেয়েটা তার মতোই দুঃসাহসী, কথাবার্তাও তার মতো করেই বলে। শুনলে চমকে যেতে হয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আতায়ুর আলম বলে, এবার রেডিও কলোনির দিকে যেতে চাচ্ছি। আতায়ুর আলমের কর্মীরা সবাই উঠে দাঁড়ায়। আলো উৎকণ্ঠা নিয়ে বলে,
আজ বরং থাকুক বাবা, চাচারা যাক, তুমি তো হাঁটতেই পারছো না। আরে ধুর, এখনই যদি নিজে গিয়ে তৃণমূল পর্যায়ে মানুষের থেকে ভোট চাইতে না পারি তাহলে লোকজন আমাকে কতটুকু ভরসা করবে বলো তো? ঠিক আছে, তবে আমিও যাব তোমার সাথে। মুখোমুখি দুটি দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল থেকে মনোনীত প্রার্থী শামীম ইয়াসার মির্জা এবং স্বতন্ত্র প্রার্থী আতায়ুর আলম। রেডিও কলোনির মোড়ে এসে দুটি দল মুখোমুখি হয়। রাস্তা পুরোটা আটকে দাঁড়িয়ে পড়েছে তারা। আলো শামীম ইয়াসারকে দেখে কোনো এক অজানা কারণে আতায়ুর আলমের পিছনে দাঁড়ায়। শামীম ইয়াসার তা খেয়াল করেছে। আতায়ুর আলমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। আতায়ুর আলম তাচ্ছিল্য মাখা হাসি দিয়ে বলে, দেখো, খুশি হওনি নিশ্চয়, তাও আবার এভাবে। শামীম ইয়াসার শুকনো হাসি হাসে। তার পেছন থেকে জামিল বলে ওঠে, মামার বাড়ির আবদার, এখানে আব্বুর কর্মীরা আগে এসেছে, আমরা আগে ঢুকবো। আতায়ুর আলমের পেছন থেকে ক্ষীণ কিন্তু তেজি কণ্ঠে বলে আলো। শামীম চোখ সরিয়ে আলোকে দেখে আতায়ুর আলমের দিকে তাকিয়ে বলে, মেয়েকে কেন এসব রাজনীতি শেখাচ্ছেন? পড়াশোনা করতে মন না চাইলে ওকে বিয়ে দিয়ে দিন। রাজনীতি মেয়েদের বিষয় না। আমার মেয়ে কি করবে আর কি করবে না তা আমি আর আমার মেয়ে বুঝবো। একটু থেমে আতায়ুর আলম বলে, আমি বুঝতেই পারিনি তোমার মতো সেদিনের একটা ছেলেকে পার্টি নমিনেশন দেবে। বারবার বলতেন আমি দিবা স্বপ্ন দেখছি। এখনো বলবো তুমি দিবা স্বপ্ন দেখছো। পার্টি নমিনেশন দিয়েছে শুধু, এবার ভোট জিতে দেখাও। দিবা স্বপ্ন আপনি দেখছেন? আপনার মতো 2 টাকার রিপোর্টার অতীতে 2-1টা সাহসী কাজ করে জনগণকে খুশি করেছেন, সেজন্য ভাববেন না জনগণ আপনাকে শহর দেখভালের দায়িত্ব দেবে। 2 টাকার রিপোর্টার মানে? কোন সাহসে আপনি আমার আব্বুকে 2 টাকার রিপোর্টার বলছেন? বেহায়া বেশরম লোক, নির্লজ্জ কোথাকার। ছেলের নারী কেলেঙ্কারির জের ধরে বাপকে সংসদ সদস্যের পদ হারাতে হয়েছে, ভুলে গেছেন সেসব কথা? সরকারের টাকা মেরে কালো টাকার পাহাড় বানিয়ে একজন সৎ লোককে 2 টাকার রিপোর্টার বলছেন? শামীম চোখ রাঙিয়ে আলোর দিকে তাকায়। আলো বলতে থাকে, এই কলোনিতে এখন আতাউর আলমের কর্মীরা ঢুকবে, দেখি কে আটকায়। জামিল দাঁত খিচিয়ে বলে। শামীম জামিলকে থামিয়ে দিয়ে বলে, ঢুকতে দে ওদের, কথা কম, ঢুকতে দে। আলো তাচ্ছিল্যের সাথে বলে ওঠে, এমনিতেও আপনারা আগে ঢুকলে ঝাঁটার বাড়ি খেয়ে বের হতেন, অপোজিশন পার্টির সামনে মুখ লুকানোর জায়গা পেতেন না তখন। আতায়ুর আলম আলোকে থামিয়ে দিয়ে বলে, চল আম্মু। শামীম ইয়াসারের লোকজন রাস্তা থেকে সরে দাঁড়ায়। স্বতন্ত্র প্রার্থী আতায়ুর আলমের কর্মীরা সবাই কলোনিতে প্রবেশ করে। যাওয়ার আগে আলো এক মুহূর্তের জন্য শামীম ইয়াসারের দিকে তাকায়। শামীম ইয়াসার তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। ভাই, এই মেয়েটাকে আর নেওয়া যাচ্ছে না, অতিরিক্ত অসহ্যকর। রেগে মেগে বলে জামিল। শামীম ইয়াসার চুপ করে দাঁড়িয়ে আছে। সে কি ভাবছে? একটা গল্প বলি শোনো। একবার এক শকুনের বাচ্চা তার শকুন মায়ের কাছে বলল, মা, আমার মানুষের মাংস খেতে ইচ্ছে করছে। শকুন মা তখন এক বুদ্ধি বের করলো। এক টুকরো গরুর মাংস নিয়ে গিয়ে হিন্দু পাড়ায় ফেলে দিয়ে আসলো এবং এক টুকরো শূকরের মাংস নিয়ে এসে মুসলিমদের মহল্লায় ফেলে দিয়ে আসলো। তারপর চুপ করে নিজের ছানা নিয়ে ঘাপটি মেরে থাকলো। কিছু সময় পর গরু আর শূকরের মাংসর জের ধরে 2 সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হলো। সেই দাঙ্গা গোটা কয়েক লোক মরে লাশ হয়ে পড়ে থাকলো। শকুন তখন তার ছানাকে বলে, যা বাবা, ইচ্ছে মতো মানুষের মাংস খা তুই। জায়েদ আলী শমশের ভুঁইয়ার দিকে তাকিয়ে বলে, আপনি কি পরোক্ষভাবে নিজেকে ওই শকুনের সাথে তুলনা করলেন? শমশের ভুঁইয়া থতমত খেয়ে বলে, না বেকুব, আমি আসলে উদাহরণ দিছি কিভাবে ইয়াসার মির্জা আর আতাউর আলমের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করবে, তার হিন্ট দিচ্ছি। কিন্তু এটা তো কোনো সাম্প্রদায়িক ইস্যু না। রাজনীতি মাংস ছড়াছড়ি করে কি হবে? শমশের ভুঁইয়া প্রচন্ড বিরক্ত হয়ে মুখে কারান্ত শব্দ করে বলে, তুমি এত মাথা মোটা হলে কবে থেকে জায়েদ? এখন কি হাতে কলমে শিখিয়ে দিতে হবে কিভাবে কি করবে? জায়েদ আলী আমতা আমতা করে বলে, না, আমাদের ছেলেদের কাজে লাগিয়ে দিচ্ছি।
গুড, এখন যাও। আর ইয়াসারের ডান হাত জামিলের ব্যাপারে কি করলে? সুযোগ পেলে সরিয়ে দেব। ভাই একটা খারাপ খবর আছে। সকাল সকাল পার্টি অফিসে এসে জামিলের মুখে কথাটি শুনেই ইয়াসারের কপাল কুঁচকে যায়। জামিলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। জামিল বলে, উত্তরের এলাকাগুলো থেকে আতাউরের লোকজন আপনার সব সাইনবোর্ড খুলে ফেলেছে, সব নষ্ট করে ফেলেছে। আমাদের ছেলেরা খেপে গিয়ে ওদের আটকাতে ধরেছে, মারামারি হয়েছে খুব। পুলিশ এসে দুই পক্ষের ছেলেদের ধরে নিয়ে গেছে। স্বামী ইয়াসার প্রচণ্ড রেগে যায়, দাঁত খিচিয়ে বলে, তোরা কি করছিলি? ঘাস কাটছিলি? ভাই ভোরের আলো ফোটার আগেই কাজ করা হয়েছে। লোকজন বলছে সব আতাউরের লোকজনের কাজ। আর মারামারির সময় আমি ছিলাম না, বইয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল। স্বামীন উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, মারামারি করার পারমিশন দিয়েছে কে ওদের? ইলেকশনের আগে আমায় কেস খাইয়ে ছাড়বে দেখছি। আমি আসছি। আমি দেখতে চাই জামিল, ওদের থানা থেকে ছাড়িয়ে আনতে হবে। উকিলকে ফোন কর। বাইরে বৃষ্টি পড়ছে ভাই, কিছুক্ষণ অপেক্ষা করেন। এক্ষুনি যাব, তুই বাড়ি যা, তোর বউকে ডাক্তারের কাছে নিয়ে যা। জামিল কিছু বলে না। স্বামী ইয়াসার খেপে গিয়েছে, তাকে এই মুহূর্তে বাধা দিলে সে শুনবে না, তা জামিল জানে। ইয়াসার রাগে কাঁপতে কাঁপতে বলে, সেদিন ভরা জনসভায় আমাকে থাপ্পড় মেরে বলেছিল আমি নাকি কাপুরুষের মতো ওর বাবাকে পেছন থেকে ছুরি মেরেছি। সামনাসামনি লড়ার ক্ষমতা আমার নেই। আর ওর বাবা এখন রাতের অন্ধকারে বিরোধী পার্টির সাইনবোর্ড খুলে ফেলছে। এর শেষ দেখে ছাড়বো আমি। গায়ের সাথে ভেজা পাঞ্জাবি লেপ্টে আছে। টেবিলের ওপর 1 কাপ ধোয়া ওঠা গরম চা, হাতে গাড়ির চাবি। স্বামীর চাবিটা দিয়ে টেবিলের ওপর ঠক ঠক আওয়াজ করছে। আতায়ুর আলম সেদিকে একবার তাকিয়ে ওসি সালামের কথায় কান দেয়। ওসি সালাম বলতে থাকে, আপনাদের দুজনের ছেলেরাই সমানে সমান। নিজেদের ছেলেদের সামলানোর দায়িত্ব আপনাদের। এখনই এত দায়িত্বহীনের মতো কাজ করলে মেয়র হয়ে কি করবেন? স্বামীন চায়ের কাপ উঠিয়ে চুমুক দেয়। ওসি বলতে থাকে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, দুদিন পরে নির্বাচন। ছেলেদের সামলে রাখুন। ফের আমার খপ্পরে পড়লে একটাকেও ছাড়বো না। আতায়ুর আলম বলে, সরকারি দলের ছেলেগুলোর দোষ সব ইয়াসারের পোষা কুকুর। তারা আগের আমার ছেলেদের উপর হাত তুলেছে। আর আপনি চোরের মতো আমার সাইনবোর্ড পোস্টার খুলে ফেলেছেন নিজের এলাকা থেকে। এত ভয় স্বামী ইয়াসারকে? ভয়ের চোটে সব শুকিয়ে গিয়েছে, তাই না? মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। আপনিও মুখ সামলে কথা বলুন। আরে কি হচ্ছে কি এসব? এটা থানা, ভুলে গেছেন? আতায়ুর আলম বলে, না ভুলিনি ওসি সাহেব। আমি আমার ছেলেদের নিয়ে গ্যারান্টি দিচ্ছি ভবিষ্যতে এমন কিছু হবে না। আপনিও ইয়াসারকে বলে দিন ও যাতে ওর কুকুরগুলোকে সামলে রাখে। আতায়ুর আলম হুমকির মতো করে কথাটি বলে চলে যায়। স্বামী ইয়াসার রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখে। কিছুক্ষণ বাদে সেও থানা থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে। ছিরছির করে বৃষ্টি পড়ছে বাইরে। থানা থেকে বের হতে হতে রাত হয়ে গিয়েছে। ইমতিয়াজ মির্জা অনেকবার ছেলেকে ফোন দিয়েছে। শামীম ফোনটা রিসিভ না করে রেখে দিয়েছে। এক মনে ড্রাইভিং করছে সে। থানাপাড়া রোড পার হয়ে মোড় নিতেই আচমকা দূর থেকে কেউ তার গাড়ি লক্ষ্য করে একটা মাঝারি সাইজের পাথর ছুঁড়ে মারে। শামীমের গাড়ির সামনের কাছে লেগে তাতে ফাটল ধরে যায়। হুট করে ব্রেক কষে শামীম, দাঁত খিচিয়ে চেঁচিয়ে ওঠে, বাস্টার্ড। গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায়। বৃষ্টির কারণে রাস্তা শুনশান হয়ে আছে। ল্যাম্পপোস্টের বাতিটা পিটপিট করে জ্বলছে। শামীম বিকট শব্দে চেঁচিয়ে ওঠে, সাহস থাকলে সামনে আয়, একেবারে পুঁতে দেব। সামনে আয় বলছি। মাঘের শীত বাঘের গায়ে শামীম ইয়াসার মেয়ে মানুষের চর খায়। 3-4 জন কম বয়সী ছেলের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সবাই একসাথে চেঁচিয়ে কথাটি বলে। শামীম আওয়াজটা কোন দিক থেকে আসছে সেদিকে লক্ষ্য করে ছুটে যায়, কিন্তু সে গিয়ে কাউকে খুঁজে পায় না সেখানে। শামীম চেঁচিয়ে বলে, মায়ের বুকের দুধ খেয়ে থাকলে এদিকে আয় শুয়োরেরা। এমন সময় শামীমের ফোন বেজে ওঠে। ভেজা হাতে ফোনটা রিসিভ করতে বেশ বেগ পেতে হয়। কোনো মতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাহাত বলে, ভাই জামিল ভাইকে কেউ কুপিয়েছে। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে দলের বাকি সদস্যরা।
প্রত্যেকের মুখে প্রবল উৎকণ্ঠার ছাপ। রাহাত দাঁড়িয়ে কাঁদছে। শামিন এক প্রকার দৌড়ে যায়, গিয়ে রাহাতকে ধরে বলে, কেমন আছে ও? বল কেমন আছে?